এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত আর পাকিস্তান দুবাইতে। তো সেই ম্যাচে পাকিস্তান কিন্তু শুরুটা বেশ ভালোই করেছিল, বেশ দীর্ঘ একটা সময় পর্যন্তই ম্যাচের রাশ কিন্তু তাদের হাতেই ছিল। কিন্তু তারপর সেখান থেকে তারা ওই শেষ পর্যন্ত খেই হারিয়ে ভারতের কাছে টোটালি আউটপ্লেড হয়ে গিয়ে এই ম্যাচটাও যেমন হেরে গেছিল, তেমনি সেমিফাইনালের রেস থেকেও তারা টোটালি কার্যত নিজেদের ছিটকেই ফেলেছিল। তো ঠিক কোন কোন জায়গায় পাকিস্তান ভারতের কাছে শেষমেশ ম্যাচটা হেরে গেছিল, কোন কোন কারণ ওই জায়গায় দায়ী ছিল, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক। পাকিস্তান প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে তাদের ইনিংসের শুরুটা বেশ ভালোই হয়েছিল। বাবর আজম আর ইমামুল হকের মধ্যে ওই জায়গায় ওপেনিং জুটিতেই 41 রান হয়ে গেছিল। তো ওই জায়গায় বাবর আজম বেশ ভালো টাচে ছিলেন, কিন্তু হার্দিক পান্ডিয়া তাকে ওই একটা মানে মানে দুর্দান্ত একটা আর কি ডেলিভারিতে ওই জায়গায় মানে গুড লেংথ জোনে বল পিচ আপ করিয়ে আউটসাইড করতে বাধ্য করলেন, যার ফলে বাবর আজম সুন্দর টাচে থাকা সত্ত্বেও মাত্র 23 রান করেই তাকে প্যাভিলিয়নের পথ ধরতে হয়। তো এরপর মানে আর ঠিক ভেরি নেক্সট ওভারেই ওই আরেক ওপেনার ইমামুল হক, তিনি তো একবারে বলতে গেলে ব্রেন ফেডেড একটা ডিসিশনে নিজের উইকেটটা এক প্রকার বলতে গেলে থ্রো ডাউনই করে দিয়ে এসছেন। মানে নিজেই নিজের দোষে ওই জায়গায় রান আউট হয়ে গেছেন। তো আমি মনে করি সুন্দর টাচে থাকা পাকিস্তানের এই দুই ওপেনার যখন পরপর দু ওভারে আর কি নিজেদের উইকেটগুলো ছড়ে দিল, তাও প্রথম পাওয়ার প্লের মধ্যেই, ওটা পাকিস্তানের জন্য ইনিশিয়ালি অনেক বড় একটা ধাক্কা ছিল। কিন্তু এরপর মানে ইনিংস রিবিল্ড করার কাজটা কিন্তু খুব ভালোভাবে করেছিলেন তাদের ক্যাপ্টেন রিজওয়ান আর সাওয়াত সাকিল। তো রিজওয়ান তো এদিন মানে আর কি মানে ইনিংসের শুরুতেই একদম প্রথম বলই কুলদীপকে একটা স্লক সুইপ করে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে বেশ একটা পজিটিভ স্টার্টই তিনি করলেন। মনে হচ্ছিল তিনি বেশ ভালো টাচে রয়েছেন আর তিনি মানে নিজের ইনিংসটাকে বেশ বিধ্বংসীভাবেই এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু মানে ইনিংসটা যত আর কি গড়াতে থাকলো, পার্টনারশিপ হয়তো দুজনের মধ্যে হচ্ছিল ঠিকই, কিন্তু রিজওয়ান মানে ততই আর কি স্লথ গতিতে ব্যাটিং করতে থাকছিলেন, খুব বেশি তিনি বল নষ্ট করছিলেন ওই জায়গায়। কিন্তু সাওয়াত সাকিল তিনি আর কি এই ম্যাচের আগে খুব একটা টাচে না থাকলেও তিনি আবার অপর পাশ থেকে বেশ ভালোভাবেই চালিয়ে খেলছিলেন। তো ওই জায়গায় সাওয়াত সাকিল নিজের ফর্মটা ফিরে পেলেও রিজওয়ান তিনি কিন্তু বেশ ফর্মেই ছিলেন, কিন্তু মানে বেশি একটু স্লো ব্যাটিং করে ফেলেছিলেন ওই মিড ওভার্সে পার্টিকুলারলি। নাহলে এই দুজন কিন্তু ওই মাঝের ওই যখন আর কি মানে পাকিস্তান 2 উইকেট হারিয়ে ফেললো ওই 10ম ওভার চলাকালীন, তারপর কিন্তু এরা মাঝের 24টা ওভার ব্যাটিং করেছে, মানে 144টা বল এদের পার্টনারশিপ ফেস করেছে, তার মধ্যে মাত্র তুলেছে 104 রান। তো এই মডার্ন ডে ক্রিকেটে 24 ওভার ব্যাটিং করে কেউ যদি আর কি কোনো পার্টনারশিপ বা কোনো আর কি ব্যাটারও যদি ব্যক্তিগতভাবে মাত্র 104 রান তোলে, ওই আর কি চারের একটু আর কি বেশি রান রেট রেখে, তো এইটা কি আর কি কোনোভাবে নেওয়া যায়? তো আর কি মানে মানে দুবাইয়ের উইকেটটা আর কি জানি একটু স্লো ছিল, একটু স্টিকি টাইপের ছিল, কিন্তু তারপরও এতটাও আর কি খারাপ উইকেট ছিল না বা খারাপ কন্ডিশন ছিল না যেখানে আপনি 24টা ওভার ব্যাটিং করে মাত্র 104 রান তুলবেন। তো এই জায়গায় আমি বলবো দায়টা পুরোপুরি বেশিরভাগ ওই মোহাম্মদ রিজওয়ানেরই ছিল। তো রিজওয়ান আর সাওয়াত সাকিল বা পার্টিকুলারলি রিজওয়ান তিনি 70টা বল ওই জায়গায় ফেস করে ফেলেছিলেন, 70-এর বেশি বলই খেলে ফেলেছিলেন, তারপরেও আর কি নিজের ইনিংসটাকে ঠিকভাবে অ্যাক্সিলারেট করতে পারেননি বলেই আমার মনে হয়। কিন্তু আমি বলবো আর কি শুরুতে ওই ব্যাটিং বিপর্যয় সামলে 20-25 ওভার অবধিও আর কি আমি বলবো তারা ঠিকঠাক ব্যাটিং করেছিল, কিন্তু ওই 25 ওভারের পর থেকে আমার মনে হয় যখন এই দুজন মানে মানে নিজেদের পার্টনারশিপে ওই জায়গায় 100টা বল ফেস করে ফেলেছেন বা 100 বলের আর কি কাছাকাছি ফেস করে ফেলেছেন, তারপর থেকে নিজেদের ইনিংসটাকে অ্যাক্সিলারেট করাটা ডেফিনেটলি উচিত ছিল পার্টিকুলারলি মোহাম্মদ রিজওয়ানের। অ্যাজ আ ক্যাপ্টেন তার ওই জায়গায় সামনে থেকে আরও আর কি মানে দায়িত্ব নিয়ে খেলাটা উচিত ছিল। কিন্তু যখন পাকিস্তানের এই দুই ব্যাটার মানে অ্যাক্সেলারেট করার কথা ভাববে, যখন আর কি রিজওয়ান ওই জায়গায় বড় শট খেলার চিন্তা ভাবনা করছে, মানে ঠিক তখনই ওই জায়গায় নিজের উইকেটটা তিনি থ্রো করে দিয়ে আসেন ওই আকসার প্যাটেলকে একটা আর কি মানে স্টেপ আউট করে বড় শট খেলতে গিয়ে। তার আগের ওভারেই তিনি কিন্তু হার্দিক পান্ডিয়াকে একটা এরকম বড় শট খেলতে গেছিলেন ডাউন দ্য উইকেটে এসে, খুবই লাকিলি তিনি বেঁচে গেছিলেন। কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ওভারেই তিনি ওই একই রকম ভাবেই আর কি অ্যাপ্রোচে খেলতে গেলেন, কিন্তু ওই জায়গায় নিজের উইকেটটা রক্ষা করতে পারলেন না। ওই 151 পাকিস্তানের ওই জায়গায় 3-3টা উইকেট চলে যায়। রিজওয়ান 46টা রান করে গেছেন, কিন্তু একটু বেশি তিনি বল ফেস করে গেছেন, 77টা বল তিনি ফেস করেছেন, তার স্ট্রাইক রেটটা ছিল বিলো 60। এই মডার্ন ডে ক্রিকেটে বিলো 60 স্ট্রাইক রেটে ব্যাটিং করা মানে তাও 24টা ওভার ধরে আর কি তিনি ক্রিজে ছিলেন, এটা কিন্তু কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। তো এরপর পাকিস্তান আরও বড় ধাক্কাটা খায় এর ঠিক ভেরি নেক্সট ওভারেই হার্দিক পান্ডিয়া যখন অ্যাটাকে এসে ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া সাওয়াত সাকিলের উইকেটটা তুলে নিলেন। তো সাওয়াত সাকিল কিন্তু বেশ ভালো টাচে ছিলেন, তিনি কিন্তু আবার বেশ ভালো স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেছেন, 80+ তার স্ট্রাইক রেট ছিল, তিনি 62টা রান করে গেছেন। তো এই পরপর 2 ওভারে পাকিস্তানের এই 2 সেট ব্যাটার আউট হয়ে যাওয়াটা আমি মনে করি ডেফিনেটলি তাদেরকে ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। আর এর ঠিক 1 ওভার পরেই ওই মানে ডেঞ্জারাস তাদের মানে নিচের দিকের ব্যাটার তাইয়ুব তাহির, যিনি কিন্তু ইনিংসের শেষ দিকে গিয়ে বিস্ফোরক হয়ে যেতে পারতেন, তো তার উইকেটটাও তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। তো এই পরপর 3 ওভারে 3-3টা গুরুত্বপূর্ণ উইকেট চলে যাওয়াটা মনে করি পাকিস্তানের হারের অন্যতম বড় একটা কারণ, কারণ এই 3জন ব্যাটারই কিন্তু আরেকটু আর কি যদি ক্রিজে থাকতে পারতেন তাহলে রানটাকে ডেফিনেটলি তারা অ্যাক্সেলারেট করে নিয়ে গেলেই যেতে পারতেন। তো এরপর আর কি ওই
মানে পাকিস্তানের ওই মানে ষষ্ঠ উইকেটে ওই তাদের মানে সবচেয়ে আর কি ফর্মের তুঙ্গে থাকা ব্যাটার এই লাইন আপে সালমান আলী আগা আর ওই খুসদিল শাহর মধ্যে একটা কিন্তু 35 রানের জুটি গড়ে উঠেছিল। তারা কিন্তু ওই 43 ওভারের মধ্যেই তাদের মানে দলগত স্কোরটাকে 200-তে নিয়েও চলে গেছিল। মানে ওই সময় যখন মনে হচ্ছিল তারা ইনিংসটাকে এবার নেক্সট গিয়ারে শিফট করবে, ফ্লারিশ করে ওই জায়গায় পাকিস্তানের স্কোরটাকে অন্তত 260 বা 270 প্লাসে নিয়ে যেতেই পারবে, তখনই ওই জায়গায় আর কি ওই সালমান আলী আগা কুলদীপের একটা গুগলি তিনি একেবারেই পড়তে পারলেন না, যার ফলে এগেনস্ট দ্য টার্ন তিনি বড় শট খেলতে গেলেন, যার ফলে নিজের উইকেটটা ওই জায়গায় ছুড়ে দিয়ে এলেন। একটা লিডিং এজ হয়ে তিনি ক্যাচ আউট হয়ে গেলেন। তো ফলে ওই মানে ওই সালমান আলী আগা মাত্র 19টা রান করেই তিনিও আউট হয়ে যান, আর তাদের ওই মানে গড়ে ওঠা 35 রানের পার্টনারশিপটা ওই জায়গায় ভেঙে যায়। আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে কুলদীপ যাদব আরেকটা উইকেট তুলে নেন ওই পাকিস্তানের মানে জোরে পেস বোলার শাহিন শাহ আফ্রিদির উইকেটটা। তো এই পরপর 2 ওভারে যে দুটো উইকেট চলে গেল 43 নম্বর ওভারে, এটাই বলতে গেলে পাকিস্তানকে যে শেষ আশাটুকু দিচ্ছিল মানে লাস্টের দিকে গিয়ে ইনিংসটা ফ্লারিশ করার, সেটা আর কি বলতে গেলে পুরোপুরি জল ঢেলে দেয়। কারণ এইটার মানে এই কুলদীপের ওভারটার পরেও কিন্তু তখনও আরও তাদের হাতে 42-43টার মতো বল বাকি ছিল। জাস্ট ভাবুন যে ওই আর কি ওই সালমান আলী আগা আর ওই খুসদিল শাহ এই দুই সেট ব্যাটার যদি লাস্ট 42টা বল ফেস করতেন, বা 42টা বল না হলেও যদি অন্তত 30টা বলও তারা ফেস করতেন, তাহলে পাকিস্তানের স্কোরটাকে কিন্তু ডেফিনেটলি তারা 260 প্লাসে নিয়ে গেলে যেতেই পারতেন। তো সেই জন্যই কুলদীপের ওই 43 নম্বর ওভারে পাকিস্তানের ওই পরপর 2 উইকেট চলে যাওয়াটাও ডেফিনেটলি তাদের হারের অন্যতম বড় একটা কারণ বলে আমি মনে করি। আর এরপর পাকিস্তানের বোলিং ইনিংস জুড়ে তো শুধুই হতাশাই ভরা ছিল, তারা ওই জায়গায় কোনো রকম সেভাবে থ্রেটই জেনারেট করতে পারেননি ইন্ডিয়ান ব্যাটারদেরকে, পার্টিকুলারলি তাদের ওই 3 পেস বোলার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রফ। যদিও আপনি বলতে পারেন ওই একদম ইনিংসের শুরুর দিকেই রোহিত শর্মার উইকেটটা তুলে নিয়েছিল শাহিন শাহ আফ্রিদি, দুর্ধর্ষ একটা কামব্যাক তিনি করেছিলেন, কারণ তার 2-3 বল আগেই রোহিত শর্মা তাকে এক্সট্রা কভারের উপর দিয়ে একটা বাউন্ডারি মেরেছিলেন। তো ওই তাকে সেট ট্র্যাপ করে আউটটা করেছিলেন ঠিকই, কিন্তু ওই প্রেশারটা পরবর্তীতে একেবারেই ধরে রাখতে পারেনি এই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রফরা। তো ওই জায়গায় আর কি মানে কোনো রকম চান্সই দেননি সেভাবে। পরবর্তীতে শুভমান গিল আর বিরাট কোহলি, শুভমান গিল একটা তারপর চান্স দিয়েছিলেন ঠিকই যখন ওই ব্যক্তিগত 35 রানের মাথায় তিনি ব্যাটিং করছিলেন, ওই শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা খুসদিল শাহর কাছে একটা ক্যাচ চলে গেছিল, কিন্তু ওই ক্যাচটা যদি ধরতে পারতো পাকিস্তান তাহলে হয়তো বা কিছুটা হলেও তারা ম্যাচে কামব্যাক করলেও করতে পারতো, কিন্তু আমার মনে হয় না সেটা আর কি দিন শেষে ম্যাচের রেজাল্টে কি খুব একটা ইম্প্যাক্ট পড়তো বলে। তো এরপর বিরাট কোহলি আর শুভমান গিলের ওই জায়গায় আর কি 69 রানের জুটি গড়ে উঠলো দ্বিতীয় উইকেটে। এরপর আবরার আহমেদ এসে মানে শুভমান গিলের উইকেটটা তুলেছিলেন ঠিকই, তো তারপর বলতে গেলে ওই জায়গায় মানে ভারতের জয়টা একেবারে পুরোপুরি নিশ্চিত করে দেয় বিরাট কোহলি আর শ্রেয়াস আয়ারের 114 রানের পার্টনারশিপটা ওই থার্ড উইকেটে যেটা গড়ে উঠলো। আমি মনে করি এই শুভমান গিলের উইকেটটা চলে যাওয়ার পর যদি পাকিস্তান ওই জায়গায় মানে 3-4 ওভারের মধ্যে যদি আরেকটা উইকেট যদি প্রডিউস করে দিতে পারতো ওই বিরাট কোহলি কিংবা শ্রেয়াস আয়ারের মধ্যে কোনো একটা উইকেট, তাহলে হয়তোবা তারা ওই জায়গায় টিম ইন্ডিয়াকে ওই মিড ওভার্সগুলোতে কিছুটা হলেও থ্রেট জেনারেট করতেই পারতো। আর আমি মনে করি পাকিস্তানের এই ম্যাচ হারের সবচেয়ে বড় যে কারণটা ছিল সেটা হচ্ছে তাদের ওই ভুল টিম সিলেকশন। তারা একাদশটা সাজিয়েছে মাত্র একজন আর কি ফুল টাইম স্পিনার দিয়ে। তো মানে পাকিস্তানের এই স্কোয়াডেই তো ওই একজন স্পিনারই রয়েছে আবরার আহমেদ, আর বাকি যে 2-3 জন স্পিনার রয়েছে তারা প্রত্যেকেই পার্ট টাইমার। তো পাকিস্তান আমি বলবো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তারা ভুল দল নির্বাচন করেছে। এই জায়গায় ডেফিনেটলি আপনি যখন দুবাইতে খেলবেন তখন সেখানে মিড ওভার্সগুলোতে স্পিনাররা কিন্তু অনেক বড় এফেক্টিভ রোল প্লে করে। এমনি এমনি কিন্তু টিম ইন্ডিয়া তাদের স্কোয়াডে 5-5 জন স্পেশালিস্ট স্পিনার নিয়ে যায়নি, তারা কিন্তু ওই জায়গায় মানে কন্ডিশন সিচুয়েশন খুব ভালোভাবে রিড করে অ্যাক্সেস করে তারপরে কিন্তু দলটা গুছিয়েছে। তো সেখানে পাকিস্তান তাদের স্কোয়াডেই রেখেছে মাত্র একজন রেগুলার স্পিনার। তো তিনি কিন্তু আর কি মিড ওভার্সে ইন্ডিয়ান ব্যাটারদের উপর বেশ প্রেশার ক্রিয়েট করে গেছিলেন। 10 ওভার বল করে তিনি সম্ভবত বোধহয় 28 রান দিয়েছেন। তো এই কাজটা যদি উইকেটের অপর পাশ থেকে আরেকজন রেগুলার স্পিনার যদি করে যেতে পারতেন, কোয়ালিটি স্পিনার যদি ওই জায়গায় থাকতো, তাহলে কিন্তু টিম ইন্ডিয়া আমার মনে হয় এতটা ইজিলি এতটা কমফোর্টেবলি 45 বল হাতে রেখে 6 উইকেটের ব্যবধানে কখনোই কিন্তু এই ম্যাচটা জিততে পারতো না। তো আপনারাও কি আমার মতোই মনে করেন? ঠিক এই কারণ বা এই রিজনগুলোর জন্যই পাকিস্তান ওই গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে একটা বেশ আর কি ভালো আশা জাগিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত ইন্ডিয়ার কাছে তারা কোনো রকম পাত্তাই পায়নি, যার ফলে একেবারে পুরোপুরি বিধ্বস্ত হয়ে ওই ম্যাচটা তাদেরকে হারতে হয়েছে। আর যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার স্বপ্ন তাদের ওই জায়গায় পুরোপুরি মানে ধূলিসাৎ হয়ে গেছে, একেবারে মানে ধ্বংস হয়ে গেছে বলা চলে। কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?